আসসালামু আলাইকুম। রামাদান মুবারক সবাইকে। আজকে আমি দুইটা সাবজেক্ট, রিয়েলিস্টিক সাবজেক্ট, একদম বাস্তব কথা বলবো। আমার ভিডিওটা পুরোটা দেখবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন এবং কমেন্টস দেবেন। ফার্স্ট অফ অল, বাজারে সব দাম এখন বেড়ে যাচ্ছে, কোনো দাম কমে না। মাছ মাংসের কথা বলেন, ভেজিটেবলের কথা বলেন, শুকনা বাজারের কথা বলেন, চেয়ার টেবিলের কথা বলেন, ইলেকট্রনিক্সের কথা বলেন, বাড়ি বানানোর কথা বলেন, পৃথিবীতে সব কিছু পণ্যের দাম খালি বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন, যে একটা ম্যাচ যেটা দিয়ে আগুন জ্বালায়, এটার দাম কোনোদিন বাড়ে না। সবসময় মনে রাখবেন, যারা আপনার জন্য আগুন লাগিয়ে দেয়, তাদের দাম কোনোদিন বাড়ে না। এই সরকার এসেছে, এই সরকার কাজ শুরু করার আগেই অনেকেই আগুন লাগাবার চেষ্টা করছে। আমি দেখছি অনেকে অনেক ধরনের কথা বলছে। দ্যাটস নট গনা হ্যাপেন, বিকজ আপনাদের ওই জায়গাটা আপনাদের কেউ ভ্যালু দিবে না। হ্যাঁ, পৃথিবীতে এটা হয় নাই কোনো দিন। সো ম্যাচের দাম এই জন্যই কোনো দিন বাড়ে নাই। ম্যাচের দাম অলওয়েজ সেই 1-2 টাকার ভিতরে রয়ে যায়। সো আমরাও যদি কারোর সম্বন্ধে এইভাবে করি, আমাদের ভ্যালুটাও এইভাবে রয়ে যাবে। সো আমরা এই সরকারকে একটু সময় দেই, ভালো মন্দ বিচার করার আমরা আছি, জনগণ আছে, আমরা সবাই করব। সো সময় তো দিতে হবে। ডক্টর ইউনুসকে নিয়ে আমরা অনেক কিছু বলেছি। এবার তারেক রহমান আসছে, তাকে নিয়েও অনেক কিছু বলতে যাচ্ছি। অতীতেও যারা আসে তাদেরকেও নিয়ে বলতে চাচ্ছি। সো ওয়েট করি, সময় দেই, খামাকা আগুন না জ্বালে একজন একজনের জন্য। এটা আমার মনে হয় আমাদের জন্য ওয়াইজ একটা ডিসিশন হবে। আমি একটা খুব বাস্তব একটা কথা বলতে যাচ্ছি, যেটা আমি পড়ে আমার নিজেরই মন ভেঙে গেছে, এবং আপনারা শুনলে অবশ্যই এটা আপনাদের কাছে খারাপ লাগবে। গত বছর ঈদুল আজহার আগে একটা মেয়ে, তার বয়স 30 থেকে 31 বছর হবে, সে, তার নামটা ফেক নাম দেওয়া হয়েছে এখনও, যদিও তার আসল নাম বলা হয়নি। রিমা নামে তাকে ডাকা হচ্ছে। আমরা রিমা নামেই তাকে ধরে নিচ্ছি, কারণ তার অরিজিনাল নামটা সে প্রকাশ করতে চাচ্ছে না। সে গত বছরে ঈদুল আজহার আগে তাকে সৌদিতে পাঠানো হয়েছে। সে জব নিয়ে সে বাংলাদেশে যে জায়গায় কাজ করতো, যে বাসায় কাজ করতো, সে মালিক হয়তো জোগাড় করে তাকে টাকা অ্যারেঞ্জ করে দিয়েছে। সে ওখান থেকে সে চাকরি নিয়ে গেছে একটা এজেন্সি দ্বারা। এবং যখন সে, তাকে কথা ছিল মাসে তাকে 1000 রিয়াল তাকে তার স্যালারি। সো সে যখন সৌদি আরবে নামার পর তাকে যখন সেই অফিসে নেওয়া হলো, তখন সেই অফিসে আরও 2টা মহিলা ছিল তাদেরকে তখন ওখানে লক করে দেওয়া হলো। লক করে দিয়ে তাদের 3 দিন ওখানে কোনো খাওয়া নাই, শুধু 1 পিস পাউরুটি আর একটা ডিম, যেখানে ভাত ছিল, সেখানে কিছু তরকারি ছিল, সেগুলো আবার লক করা। তো তারা 3 দিন খানে, 3 দিন পর তাদের বের করা হয়, বের করে একটা বাসায় পাঠানো হয়। তো একটা বাসায় পাঠাবো, সেই বাসায় তাকে কাজ করতে দেওয়া হয়। সে সেখানে মেইড হিসেবে, কাজের মেয়ে হিসেবে সেখানে যায় সৌদি আরবিয়ান একটা লোকের বাসায়। সেখানে যেয়ে সে কাজ করতে থাকে এবং তাকে রেপ করে, এবং সে তখন চিৎকার করতে থাকে এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন সেই রিমা মহিলাটা তার হাতে পায়ে ধরে ওখান থেকে বলে, আমি আমার অফিসে চলে যেতে, আমাকে যেতে দিন। তখন তাকে বলা হয় যে তোমাকে তোমাকে কিনেছি আমরা, 10,000 রিয়াল আমরা দিয়েছি তোমার সেই অফিসকে। এবং তাকে এত টর্চার করতো, এত বাজেভাবে রেপ করতো তাকে কয়েকজন মিলে, কল্পনার বাইরে। সে খুব অসুস্থ হয়ে যায়। দেন সে ওইখান থেকে মদিনাতে কোনোরকম পালিয়ে মদিনার দিকে ছুটে যায়, কোনোভাবে অ্যারেঞ্জ করে মদিনাতে যায়। মদিনার থেকে মক্কা আসে। সে হয়তো ভাবে আমি এসে পুলিশের কাছে আমি সারেন্ডার করবো, পুলিশ আমাকে ডিপোর্ট করে পাঠিয়ে দেবে, দেশে পাঠিয়ে দেবে, আমি বেঁচে যাবো এটা থেকে। বাট সে যখন পালিয়ে গেছে, ওই ঘরের লোকরা তখন তার নামে চুরির মামলা দিয়েছিল।
এবং সে নিজে যেই যখন বলেছে আমি এই ঘটনা পুলিশের কাছে, পুলিশ যখন নিয়ে যায় তখন পুলিশ তারা বললো যে পুলিশ তাদের সেই মেয়েটা রিমার সম্বন্ধে মামলা করেছে, চুরির মামলা। তখন পুলিশ তাকে ইলেকট্রিক শক দিত, তাকে মারতো, মেরে তারে ওখান থেকে অনেক ধরনের টর্চার করতো, ফিজিক্যালি খাওয়া দিত না, জেলখানায়। দেন ওইখান থেকে সে ভাবলো হয়তো এবার আমাকে ডিপোর্ট করেই দেশে পাঠিয়ে দিবে, বাট ওইখানকার সামহাও কেউ একজন ওকে বের করে, সেও একজন বাঙালি মহিলা বের করে তাকে কথা দেয় যে তোমাকে চাকরি দিব। দেখেন কত আমরা হিউম্যান বিং, তোমাকে চাকরি দিব। বের করে সেই বাঙালি মহিলাটা তাকে আরেক জায়গায় বিক্রি করে দেয়, প্রস্টিটিউশনের একটা জায়গায়, যেখানে মেয়েদের বিক্রি করা হয় আরেক জায়গায়। সেখানকার ট্যাক্সি ড্রাইভাররা যারা আছে তাদের ভিতরে অনেকেই তাকে নিয়ে রেপ করেছে, এবং রেপ করার পর তাকে এক একজন এক এক জায়গায় নিয়ে যেত, নিয়ে যেয়ে রেপ করত। একদিন পর, 2 দিন পর, ঘন্টার পর ঘন্টা। আমার এই কথাগুলো বলতে কষ্ট লাগছে, বাট ইম্যাজিন, আপনার শুনতে হয়তো খারাপ লাগছে, ওই মেয়েটার রিমার উপরে কি গেছে। আমি যখন জিনিসটা পুরো পড়েছি, শুনেছি, আমি অবাক হয়ে গেছি। মানুষ কিরকম হতে পারে, কত হিংস্র হতে পারে। মেয়েটা যখন ফাইনালি দেশে আসছে, মেয়েটা প্রেগনেন্ট হয়ে দেশে আসছে, এবং এয়ারপোর্টে নেমে চিৎকার করে কাঁদছিল। তার বাবা নাই, মা নাই, কেউ নাই, সে অরফান, এতিমখানায় বড় হয়েছে, তার কেউ নাই। সে হাউমাউ করে কাঁদছে। এয়ারপোর্টের আর্মস ব্যাটালিয়ন তাকে তখন ব্র্যাক মাইগ্রেশন সেন্টারে, যেটা উত্তরা হাজি ক্যাম্পের এখানে, তাকে নিয়ে যায়, ওখানে দিয়ে দেয়। সে সবাইকে বলছে আমাকে কে অ্যাকসেপ্ট করবে আমার এই পেটে বাচ্চা নিয়ে, আমি কই যাব। আমার প্রশ্নটা হলো, সৌদি আরবের আমাদের বাংলাদেশ এম্বাসি কি করছিল, পুরো ঘটনাটা জানে, কেন ওইখানকার প্রশাসনের সাথে যোগাযোগ করে নাই, কেন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করতে বলে নাই, কেন সৌদি আরব বাংলাদেশ এম্বাসি, কেন ওই এমপ্লয়ার যারা মেয়েটাকে কিনেছে, রেপ করেছে, এদের সম্বন্ধে কোনো স্টেপ নেয়নি কেন? তাহলে আমাদের বাংলাদেশের যত অ্যাম্বাসেডাররা আছে অন্যান্য দেশে, তারা কি একটা ডামি হয়ে থাকবে, নাকি তারা বিদেশে যে এটা রিটায়ারমেন্ট প্ল্যান, যে আমি ওখানে যে মজ মস্তি করবো, আমার এটা রিল্যাক্সে, আমি এখানে দেখি যারা বাংলাদেশে সব কিছু রিটায়ার হতে চায় না বা অন্য কিছু, আমরা আরেক দেশে পাঠাই দিই অ্যাম্বাসেডার হয়ে। ইজ দ্যাট এ ডামি জিনিস একটা? আমি তো জানতাম যে বাংলাদেশ অ্যাম্বাসেডার অন্য দেশে, আমাদের বাংলাদেশ অ্যাম্বাসেডার অন্য দেশে থাকবে, তার ভূমিকা ইজ এ ভেরি ভাইটাল একটা রোল। হাউ সিলি ইট ইজ। আমি জানি না এই মেয়েটার কী হবে। মেয়েটার জন্য এই রোজার মাসে আমরা সবাই দোয়া করি, আমার বিশেষ করে আমি তো অবশ্যই দোয়া করব যাতে আল্লাহ তার এই কষ্টে যেটা করেছে, যাতে ভবিষ্যতে আল্লাহর ঘর থেকে সে এসেছে, তাকে ওইখানে অ্যাবিউজ করা হয়েছে, আল্লাহ যাতে তাকে রিওয়ার্ড দেয়। আমিন। আসসালামু আলাইকুম।